সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন নাজমুল আশরাফ। নাজমুল, স্বাগত আপনাকে। ধন্যবাদ মতি ভাই। আজকেও ভারত পাকিস্তানের উত্তেজনার খবরাখবর আছে, এছাড়া আরও কিছু খবর আছে। বাংলাদেশ প্রতিদিন আবর্জনায় বিপর্যস্ত পরিবেশ, গুলি ছুড়ল ভারত পাকিস্তান। মানবজমিন উত্তেজনার পারদ বাড়ছে, গুলি বিনিময় তদন্তে ধীরগতি বাড়ছে ক্ষোভ, জুলাই আগস্ট হত্যাকাণ্ড। সমকাল অপরাধের সব সূচক বাড়ছে, ভারত পাকিস্তানে বিক্ষোভ, সীমান্তে গোলাগুলি। কালের কণ্ঠ স্থিতিশীলতায় দরকার নির্বাচন, দক্ষ সরকার। পাক ভারত সেনাদের মধ্যে বিভিন্ন স্থানে গোলাগুলি। আমার দেশ হত্যার শিকার বিএনপির 4771 নেতাকর্মী। কাশ্মীর হামলায় নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন। আমাদের সময়ে নিষ্ফল থেরাপি, ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু। কাশ্মীর সীমান্তে গোলাগুলি। কালবেলা অস্তিত্বহীন নাম সর্বস্ব পাঠাগার, অর্থ বই বরাদ্দ বছর বছর। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক শিক্ষাঙ্গনই বড় চ্যালেঞ্জ। দেশ রূপান্তর রাজনৈতিক দলের ঠিকানা মুদি দোকান, স্টোর রুম। বিগত বছরের মতোই পুলিশ পদক। সময়ের আলো, মাসের 23 দিনই আন্দোলন, সামাজিক ক্লান্ত পুলিশ, নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি। হত্যা মামলা তদন্তে অগ্রগতি অনেক দূর। পাল্টায় রাজনৈতিক কার্যালয় চিত্র, এখন বিরান ভূমি। দিনকাল পাকিস্তান ভারত রণপ্রস্তুতি, তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কভার স্টোরি, নিয়তির সন্তান। আলোকিত বাংলাদেশ, পাক ভারত গোলাগুলি, সর্বাত্মক যুদ্ধের সংখ্যা। সুদিনেও কাউন্সিলের খবর নেই বিএনপির। করতোয়া সীমান্তে পাকিস্তান ভারতের সেনাদের মধ্যে গোলাগুলি, শহীদি সমাবেশ থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি। ভারত পাকিস্তান শিরোনামে, তো শিরোনাম থেকে কেউ কারো মতে যে এটা যুদ্ধ অত্যাসন্ন। ধন্যবাদ প্রদীপ ভাই। দেখেন, পাকিস্তান ভারত তো 3 দফা যুদ্ধ করেছে কাশ্মীর নিয়ে, এবং এই কাশ্মীর সংকট বহু বছরের। এই কাশ্মীর সংকটটা আরও বেশি ঘনীভূত হয়েছে মোদী সরকার যখন সেখানকার স্বায়ত্তশাসন বাতিল করেছে। এরপর থেকে কাশ্মীর নিয়ে ভারতের ভেতরেই যে ধরনের সংকট এবং পাকিস্তানের সাথে সম্পর্কের যে অবনতি, এটা তো বহুদিন ধরে চলমান। এই সবশেষ কাশ্মীরে যে পর্যটক গুলি করে মারা হলো, যে সংগঠনটি দায় স্বীকার করেছে, ভারতের দাবি হচ্ছে এরা পাকিস্তানের যে সন্ত্রাসী সংগঠন লস্কর তৈবার সাথে যুক্ত। এখন এই ঘটনার পরে সারা বিশ্বের মানুষ এটা নিন্দা জানিয়েছে, বাংলাদেশও এটা নিন্দা জানিয়েছে, জানানোটি স্বাভাবিক। এবং এখন পাক ভারত আরেকটা যুদ্ধের উপক্রম হয়েছে। লাইন অফ কন্ট্রোলে এরই মধ্যে 2 দেশের সেনারা গোলাগুলি করেছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারত প্রথমেই সেই প্রাচীন সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি থেকে শুরু করে 5 দফার ব্যবস্থা নিয়েছে। পাকিস্তানের সকল নাগরিককে বের হয়ে যেতে বলেছে, কূটনীতি থেকে বহিষ্কার করছে, পাল্টা ব্যবস্থা পাকিস্তানও নিচ্ছে। তার মানে সব কিছু মিলিয়ে বলা যায় 2 দেশের মধ্যে আরেকটা যুদ্ধের ক্ষেত্র তৈরি হয়েছে। এখন অনেকে বলছেন যে কাশ্মীর নিয়ে পাক ভারত যুদ্ধ আগেও হয়েছে, আবারও হতে পারে। এই পরিস্থিতিতে আরেকটা যুদ্ধ হবে কি হবে না, প্রত্যেকে মহড়া দেওয়ার চেষ্টা করছে, এক পক্ষ আরেক পক্ষকে আপনার নানা রকমের হুমকি ধামকি দিচ্ছে বা নিজেদের ক্ষমতা প্রদর্শন করছে। কিন্তু অনেকেই মনে করেন যে এটা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে না। যদি যুদ্ধের রূপ নেয়, এর প্রভাব আঞ্চলিকভাবে আন্তর্জাতিকভাবে কি পড়বে, তার চেয়ে বড় কথা হচ্ছে ভারত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। ভারতের অভ্যন্তরীণ যত রকমের সমস্যা এখন আছে, যদি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায়, তাহলে ভারতের অখণ্ডতা রক্ষা করাই কঠিন হয়ে যাবে, এরকমটা অনেকে মনে করেন। এখন পাকিস্তান ভারত এরকম পরিস্থিতির মধ্যে পড়েছে, যুদ্ধ পরিস্থিতি চলছে, তাদের সেই পুরনো শত্রুতা আবার নতুন করে সামনে আসছে। সেই জায়গায় আমরা প্রতিবেশী হিসাবে, ভারতের সবচেয়ে কাছের প্রতিবেশী, পাকিস্তান আমাদের দূরে থাকলেও একসময় আমরা তার অংশ ছিলাম। ফলে এই 2 দেশ নিয়ে আমাদের কূটনৈতিক অবস্থানটা বা জাতীয় অবস্থানটা খুবই স্পর্শকাতর। এই 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে বা সমাজে সব ক্ষেত্রে ভারত বিরোধিতার মাত্রাটা অনেক বেড়েছে এবং আমরা প্রতিনিয়তই নানানভাবে এই কথাগুলো শুনি এবং ভারত বিরোধিতার সঙ্গত কারণও আছে। গত 16 বছর ভারতের যে আচরণ ছিল আওয়ামী লীগ সরকারের আমলে, তার কারণে ভারত বিরোধিতা এমনিতেই যতটুকু ছিল বাংলাদেশে সেটা অনেক মাত্রায় বেড়েছে। ফলে আমরা কথায় কথায় ভারত বিরোধিতা করি, নানান কারণে করি। কিন্তু এই প্রশ্নে যদি আমরা ভারত বিরোধিতার ওই অবস্থান থেকে এমন কিছু বলি বা করি যেটি আমাদের
জাতীয় স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ক্ষতিকর, সেরকমটা করা উচিত না। আপনি জানেন এরই মধ্যে একজন উপদেষ্টার বক্তব্য নিয়ে অনেক কথা হয়েছে। তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে এই হামলা ভারতই ঘটিয়েছে। এখন ভারত ঘটিয়ে পাকিস্তানকে দায়ী করতে চায় নাকি পাকিস্তানি ঘটিয়েছে, এটা তাদের ব্যাপার, আমরা কেন এর সাথে যুক্ত হব? সেই জায়গায় আমার মনে হয় আমাদের কূটনৈতিক অবস্থানটা অনেক বেশি হিসেব নিকেশ করে করা উচিত। এটা মোটেই দায়িত্বশীলতার পরিচয়, মোটেও দায়িত্বশীলতার পরিচয় না। আবার সেই স্ট্যাটাসটা ওই উপদেষ্টা পরে সরিয়েও ফেলেছেন, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আবার ওই উপদেষ্টাকে জড়িয়ে ভারতের নানান গণমাধ্যম, যদিও ভারতের গণমাধ্যমের বেশিরভাগ খবরই বিশ্বাস করার মতো না, কিন্তু তারা বাংলাদেশকে জড়িয়ে অনেক গুজব ছড়ায়। সেটা 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি। এই বিষয় নিয়েও কিন্তু বাংলাদেশকে জড়িয়ে তারা অনেক রকমের গুজব ছড়াচ্ছে। তো সেগুলো তো আমাদের জন্য স্বস্তিকর না, সুখকর না। আপনি বাংলাদেশের কূটনীতির ব্যাপারটা বলছেন স্পর্শকাতর, কি করা উচিত? আমাদের উচিত হচ্ছে যে আমরা তো পৃথিবীর সকল দেশের সাথেই ভালো সম্পর্ক চাই। এখন ভারতের সাথে ভালো সম্পর্ক বলতে আমরা আমাদের মান, মর্যাদা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ বজায় রেখে আমরা তার সাথে বন্ধুত্বপূর্ণ ভালো সম্পর্ক রাখতে চাই। সেটা সম্ভব হচ্ছে না ভারতের কারণে, কারণ ভারত এই জিনিসগুলোতে বিশ্বাস করে না, তাদের আচরণে সেটা প্রমাণিত না। বহু বছর ধরে তারা আমাদের সাথে অন্যায় করে আসছে। ফলে আমরা যতই বলি না কেন প্রতিবেশী ভালো হবে, আমরা ন্যায্য ব্যবহার চাই, আমরা ন্যায্য ব্যবহার করব। ভারতের যেহেতু ওই অবস্থান নাই, সেই কারণে আমরা এটা আশা করতে পারি না। আমরা প্রতিবাদ করব, আমরা আমাদের স্বার্থ রক্ষা করব, আমরা আমাদের আত্মমর্যাদা তুলে ধরব, কথায় কথায় যেটা আমরা শুনি চোখে চোখ রেখে কথা বলবো, উচিত কথা বলবো। ডক্টর ইউনূসের সরকার সেই কাজগুলো করে যাচ্ছেন। এটা হচ্ছে সরকারের অবস্থান। সরকারের অবস্থান মাঠে ময়দানে রাজনীতির মতো হওয়া উচিত না, সেখানে দায়িত্বশীলতার প্রশ্ন ওঠে। মাঠে ময়দানে অনেক কথা আমরা শুনবো, সেগুলোকে সরকার যদি আমলে নেয়, ওই অবস্থান নেয়, মাঠে ময়দানে বক্তৃতা সব ক্ষেত্রে খুব দায়িত্বশীল হবে তা না। স্পর্শকাতর বিষয় নিয়ে অনেক দায়িত্বজ্ঞানহীন বক্তব্য মাঠে ময়দানের লোকজন দিতে পারে, কিন্তু সরকারে থাকা অবস্থায় এই বিষয়গুলোর ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া উচিত। তা না হলে এমনিতেই ভারতের সাথে আমাদের যে সম্পর্কে টানাপোড়েন, সেটা আরও যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক একইভাবে অভ্যুত্থানের পরে পাকিস্তানের সাথে আমাদের মাখামাখি বোধহয় একটু বাড়ছে, ভারত সরে যাওয়াতে সেই শূন্যতা পূরণের চেষ্টা করছে। এই জায়গাটিতে আমাদের সতর্ক থাকা উচিত। পাকিস্তানের সাথেও স্বাভাবিক সম্পর্ক হবে। পৃথিবীতে দুই দেশ যুদ্ধ করে আবার বন্ধুত্ব হয়েছে। আমরা ভিয়েতনাম, আমেরিকার কথা প্রায়ই বলি উদাহরণ হিসেবে। বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা স্বাভাবিক সম্পর্ক হতে পারে। আমরা একেবারে শত্রু জ্ঞানও করব না, আবার এত বেশি মাখামাখি করব না যাতে মনে হতে পারে যে আমরা আবার পাকিস্তানের স্বার্থ রক্ষা করে বা পাকিস্তানের যেই ভূমিকা 71 ছিল তার পূর্ববর্তী অবস্থানে, মানে পাকিস্তানের প্রভাব বেশি বাংলাদেশে পড়া, মানে এটা সাধারণভাবে আমাদের বেশিরভাগ মানুষ এটা ভালোভাবে নেয় না। সেই জায়গায় পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রেও আমাদের যথেষ্ট হিসাব নিকাশ করা উচিত, এবং এটাও খুব স্পর্শকাতর বিষয় আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে। একাধিক কাগজের রিপোর্ট, যেটা হচ্ছে অপরাধের সব সূচক ঊর্ধ্বমুখী, আর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং মানে যে তদন্ত প্রক্রিয়া ধীর গতিতে চলছে। দেখেন, এটা ধীর গতি না সঠিক গতি, এটা এই তদন্ত প্রক্রিয়ায়, বিচার প্রক্রিয়ায় যারা জড়িত তারা ভালো বলতে পারবেন। এখন যাদের বিচার করা হচ্ছে, যেই মামলাগুলো চলছে আন্তর্জাতিক অপরাধ আদালতে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অপরাধ, হয়তো অভিযোগ অনেক বিস্তৃতভাবে আসছে এবং অনেক মামলার ম্যারিট নিয়ে অনেক প্রশ্ন আছে, যেন তেন অভিযোগে মামলা করে দেওয়া হয়েছে শেখ হাসিনা, তার দলের, তার সরকারের অনেকের বিরুদ্ধে, এবং আওয়ামী লীগের বাইরে অনেকের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। যে মামলাগুলোর ভিত্তি নিয়ে, অভিযোগের সত্যতা বা বিশ্বস্ততা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু একটা হুজুগ যেহেতু চলেছে, যাত্রার বিরুদ্ধে মামলা দেওয়া যায়, যে কোনো অভিযোগে মামলা দেওয়া যায়। আপনি জীবনে যে কাজ করেন নাই, যার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, যে ঘটনার থেকে আপনি বহু দূরে ছিলেন বা দেশের বাইরে ছিলেন, সেরকম ঘটনায় আপনাকে যুক্ত করা হচ্ছে। এরকম বহু মামলা আমরা দেখেছি। সেই মামলাগুলো যদি ন্যায় বিচার নিশ্চিত করতে হয়, তাহলে তদন্তগুলো খুব সূক্ষ্মভাবে করতে হবে। প্রত্যেকটা অভিযোগ একেবারে নিঃসন্দেহ না হওয়া পর্যন্ত আপনি বলতে পারবেন না যে এই অভিযোগটা সত্য বা এই কাজটা সে করেছে। ফলে তদন্তের ক্ষেত্রে এবং মামলা যখন শুরু হবে, সেই বিচারিক প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা খুব ন্যায় বিচারের ক্ষেত্রে অনেক বেশি সচেতন না থাকি, কোনো রকমের রাজনৈতিক প্রভাব, প্রতিহিংসা পরায়ণতা প্রশ্ন যাতে না ওঠে, সেভাবে বিচারটা হওয়া উচিত। আমি একটা কথা বলে শেষ করি। আন্তর্জাতিক অপরাধ আদালতের যিনি চিফ প্রসিকিউটর,
তিনি বেশ কিছুদিন আগে একটা কথা বলেছেন, কারণ ওই আদালতের বিরুদ্ধে অনেক ক্ষোভ টোভ আমরা দেখি অভ্যুত্থানকারীদের বা অন্য অনেকের, অনেক রাজনৈতিক দলের, যে বিচার ঠিক মতো আগাচ্ছে না, ধীরগতিতে হচ্ছে, আমরা দ্রুত বিচার চাই, দ্রুত শাস্তি চাই, দ্রুত ফাঁসিতে ঝুলাতে চাই, এগুলো রাজনৈতিক বক্তৃতা। কিন্তু আদালত যেভাবে চলে, আদালতের পুরো প্রক্রিয়া, সেটি তদন্তকারী কর্মকর্তা, প্রসিকিউটর, বিচারক, আরও সংশ্লিষ্ট যারা আছেন, তারা নিশ্চয়ই আইন কানুন এবং ন্যায় বিচার নিশ্চিত হওয়াটা এখানে আরেকটু জরুরি। কেন? আমরা আমাদের দেশে যে কোনো ঘটনা, যে কোনো মামলায় আমাদের আদালতে যেই মানের বিচার হয়, এটা আরও উন্নত মানের হতে হবে, কারণ এর সাথে একটা আন্তর্জাতিক সম্পর্ক আছে। আমরা বলছি আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অপরাধের বিচার হচ্ছে এবং একটা দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার হচ্ছে, সেটা ন্যায় বিচার কিনা, নাকি সেখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা আশ্রয় নেওয়া হচ্ছে, সেই জিনিসটি কিন্তু সারা বিশ্ব দেখছে। ফলে বিশ্ববাসীর কাছেও এই বিচারটা বিশ্বাসযোগ্য এবং ন্যায় বিচার হয়েছে নিশ্চিত করতে হবে, এবং সেটা নিশ্চিত করতে গিয়ে যা যা করণীয়, সময় লাগলেও ন্যায় বিচারটা করা উচিত। চিফ প্রসিকিউটর এটা বলেছেন যে বিচারিক প্রক্রিয়া যেভাবে চলে, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা করতে হয়, তার জন্য যেটুকু সময় দরকার এবং প্রত্যেকটা অভিযোগ তদন্তের ক্ষেত্রে আপনার যতটুকু সময় দরকার, আমরা সেগুলো নিয়ে করছি। ফলে আমাদেরকে বিচার দ্রুততর করার ক্ষেত্রে চাপ দেবেন না। আমি আবারও বলছি, চিফ প্রসিকিউটর বলেছেন যে আপনারা আমাদের উপর চাপ দেবেন না। আপনি চাপ দিয়ে বিচার করতে চান, এটা তো ক্যাঙ্গারো কোর্ট না, যেনতনভাবে বিচার করে যেনতন শাস্তি দিয়ে দেবেন। ফলে আমি মনে করি ন্যায় বিচারের জন্য সময় নেওয়া দরকার। অনেক ধন্যবাদ নাজমুল। আপনি জানেন যে বিশ্বব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট নিয়ে নানামুখী আলোচনা চলছে। আমাদের দেখেন, অভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশ, সবকিছু নতুন করে করতে চাই, আমরা সংস্কার চাই, আমরা অনেক কিছু পরিবর্তন করতে চাই, আমরা নির্বাচনও চাই, আমরা গণতন্ত্র ফিরে চাই, আমরা মানুষের অধিকার চাই। এই যে অবারিত সুযোগ একটা তৈরি হয়েছে, আমরা যে যা খুশি করছি, যে যা খুশি বলছি, সবকিছু যে সঠিক, সবকিছু ভালো হচ্ছে তা না। আমরা মবের ঘটনা অনেক দেখেছি, এখন সেটা হয়তো কমে আসছে। আমরা অপরাধের মাত্রা, বিভিন্ন ধরনের অপরাধের চিত্র আমরা দেখছি। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রেই এক ধরনের অনাচার আছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সক্রিয় না এবং তাদের ভূমিকা গ্রহণযোগ্য না, সেই কারণে হয়তো এগুলো স্বাভাবিক পর্যায়ে আসে নাই। এটা গেল মানুষের জীবনের নিরাপত্তা সংক্রান্ত। তারপরে যদি আপনি আসেন মানুষের বেঁচে থাকার জন্য, তার কর্মসংস্থান, তার মৌলিক চাহিদা পূরণ করা, এবং এর সাথে দেশের সামগ্রিক অর্থনীতি যুক্ত। এই অর্থনৈতিক অবস্থা যদি ভালো না হয় আগের চেয়ে, এই ফ্যাসিবাদী আমলের চেয়ে যদি আমরা অর্থনীতিতে আরও এগিয়ে যেতে না পারি এবং তার সুফল যদি দেশের মানুষ না পায়, মুষ্টিমেয় মানুষ ভালো থাকবে আর বাকিরা কষ্টে থাকবে, ওই অবস্থা যদি চলতে থাকে, তাহলে অভ্যুত্থানের কোনো সুফল আমরা পেলাম না। এবং এই অভ্যুত্থানের ফলে যে প্রত্যাশা মানুষের মধ্যে তৈরি হয়েছে, নতুন বাংলাদেশ, সবাই আগের চেয়ে ভালো থাকবে, অনেক বেশি তার অধিকার নিশ্চিত হবে, তার জীবনযাত্রার মান উন্নত হবে, সেই জায়গাটিতে আমরা খুব হতাশ হয়ে পড়ছি। এই কারণে বিশ্বব্যাংকের যে রিপোর্ট, সেই রিপোর্টে যা যা কিছু বলা হয়েছে, যে ধরনের প্রেডিকশন দেওয়া হয়েছে, আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার বলা হচ্ছে 3.3, অথচ আমরা জানি সবচেয়ে খারাপ সময় যেটা গেছে করোনার সময়, সেই সময় তার চেয়ে বেশি ছিল। ব্যাংকিং খাত থেকে শুরু করে অর্থনীতির অন্য যা কিছু, কর্মসংস্থান, সব ক্ষেত্রে কিন্তু এই বিশ্বব্যাংকের এই প্রতিবেদন বা তাদের যে প্রেডিকশন, সেটাকে মাথায় নিলে কিন্তু আমাদের হতাশ হতে হয়। তার মানে খুবই একটা মানে অন্ধকার অর্থনৈতিক পরিস্থিতির দিকে আমরা আগাচ্ছি। তাহলে এই অভ্যুত্থান, জীবন দেওয়া, এত প্রত্যাশা সব কিছু কিন্তু বৃথা হয়ে যাবে। ফলে এখানে একটা জাতীয় চেষ্টা, জাতীয় উদ্যোগ এবং জাতীয় ভাবে একটা ঐক্য তৈরি করা দরকার, যে আমরা অর্থনৈতিকভাবে কিভাবে আরও এগিয়ে যাব, আরও ভালো থাকব, এবং তার জন্য যা যা কিছু করণীয়। আপনি মনে আছে নিশ্চয়ই, 111-এর সরকার এসে কিন্তু অনেক কিছু করার চেষ্টা করেছে, অনেক ওলটপালট করেছে। শুরুর দিকে মানুষ বাহবা দিয়েছে, এই কাজগুলো এর আগে কখনো কেউ করে নাই। তার যখন প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে, শিল্প, কলকারখানা, উৎপাদন থেকে শুরু করে কর্মসংস্থান, বিনিয়োগ, সব ক্ষেত্রে, তখন কিন্তু মানুষ বিগড়ে গেছে এবং একসময় সরকার এগুলো গুটিয়ে নির্বাচন দিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। ফলে আমরা যে অনেকগুলো ক্ষেত্র আপনার ওপেন করলাম, অনেক কিছু আমরা করতে চাচ্ছি, এই 8 মাসে যত উদ্যোগ নেওয়া হয়েছে সরকারিভাবে, সেগুলো একই সাথে সব কিছু চলমান রেখে আমরা তার সামগ্রিক সুফল কখন পাবো সেটা হয়তো দূরবর্তী ব্যাপার। তাৎক্ষণিকভাবে মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, মানুষের মৌলিক অধিকার, এবং তার জন্য অর্থনীতিকে আরও গতিশীল করা, আরও উন্নত করা, অর্থনীতির সাথে যুক্ত যত রকমের নীতিমালা আছে সেগুলো যদি প্রয়োজনে সংশোধন বা পরিবর্তন করতে হয়। এবং আপনি জানেন যে এর মধ্যে বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে, বহু মানুষ বেকার হয়ে গেছে। গার্মেন্টস আমাদের বড় একটি খাত, সেটার চিত্র খুব একটা ভালো না। এবং
কর্মসংস্থানের আমরা তথ্য সেভাবে জানি না। আপনি জানেন যে আমেরিকা প্রতি মাসে ওদের কমার্স ডিপার্টমেন্ট থেকে একটা রিপোর্ট প্রকাশ করে, সেখানে বলা হয় যে গত এক মাসে সারা দেশে কর্মসংস্থান কত বেড়েছে। এইটা সরকারের অর্জন এবং মানুষের জন্য স্বস্তিদায়ক, কর্মসংস্থান বাড়া। আমরা এই 8 মাসে কর্মসংস্থান বেড়েছে কিনা, আদৌ বেড়েছে কিনা, কমে থাকলে কতটা কমেছে এবং তার কুফল কি দাঁড়াচ্ছে। একটা মানুষ যদি বেকার হয়ে পড়ে, কর্মসংস্থান হারায়, তার প্রভাব একটা পরিবারের উপরে পড়ে। ফলে এর যে নেতিবাচক প্রভাব মারাত্মক। ফলে কর্মসংস্থান এবং তার সাথে আমাদের উৎপাদন, বিনিয়োগ, দেখেন আমরা বিদেশি বিনিয়োগ নিয়ে খুব ঢাকঢোল পিটালাম, অনেক কিছু দেখালাম, স্বপ্ন আসছে, সেগুলো ফল কবে আসবে, কিভাবে আসবে, কতটুকু বিনিয়োগ হবে আমরা জানি না। কিন্তু দেশীয় যে বিনিয়োগ, যারা আমাদের দেশে এত বছর অর্থনীতিকে টিকিয়ে রেখেছে, তাদের দিকে আমরা নজর দিচ্ছি না, তাদের ভালো মন্দ নিয়ে আমরা ভাবছি না। আমরা বিভিন্ন খাতের ব্যবসায়ীদের অনেক কথা শুনি, তাদের সাথে তো কোনো বৈঠকই হয় না। তার মানে আপনি আপনার দেশের বিনিয়োগকারীদের দিকে নজর দিচ্ছেন না, তাদের ভালো মন্দ দেখছেন না, তাদের দাবি দাওয়া শুনছেন না, তাদের দুরবস্থা নিয়ে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না, আপনি আন্তর্জাতিক বিনিয়োগের জন্য পাগল হয়ে গেছেন। তার মানে হচ্ছে যে সামগ্রিকভাবে চিন্তা করলে আমরা এই সরকারের, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের গত 8 মাসের চিত্রটা যদি একবারে দেখেন, যে সব কিছুর মধ্যে একটা আন্তর্জাতিকতা, সেটা রাজনীতি বলেন, কূটনীতি বলেন, অর্থনীতি বলেন, সব ক্ষেত্রে একটা আন্তর্জাতিকতার ব্যাপার ঢুকিয়ে আনা। বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ের কিছু একটা হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে ওই আন্তর্জাতিক পরিমণ্ডলে আমি কি হলাম তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আমার দৈনন্দিন জীবনে, আমি আমার পারিবারিক, সামাজিক, পেশাগত জীবনে কি পেলাম বা কি হারলাম, সেই হিসাবটা মানুষ আগে করবে। ফলে আমার মনে হয় যে যে কোনো বিষয়ে স্থানীয় বিষয়টাকে আগে গুরুত্ব দেওয়া উচিত এবং এখানে সরকারের অনেক বেশি মনোযোগী হওয়া। এবং তার জন্য নিশ্চয়ই এখন যেহেতু সংস্কার, নির্বাচন নিয়ে সকল পক্ষের সাথে, সকল দলের সাথে আলোচনা হচ্ছে, এটা হচ্ছে রাজনৈতিক পক্ষ। আপনি দেখেন একটা দেশকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য শুধুই কি রাজনীতিবিদরা পক্ষ? বাংলাদেশের ব্যবসায়ী থেকে শুরু করে বহু পেশার মানুষ আছে, এই মানুষগুলোর সাথে এই সরকারের ন্যূনতম কোনো সম্পর্ক আমরা দেখি না। আলাপ আলোচনা, উদ্যোগ তো দূরের কথা, মনে হয় যে এই দেশে কতিপয় রাজনীতি, কতিপয় রাজনীতিবিদ, কতিপয় রাজনৈতিক দল এবং কিছু কিছু দলের বাড়তি প্রাধান্য, এইটা নিয়ে বুঝি সরকার আছে। তাহলে এই যে 18 কোটি মানুষের দেশের অন্য শ্রেণী পেশার মানুষরা কি তাহলে এই সরকারের আমলে উপেক্ষিত? অনেক ধন্যবাদ। এবার আসে নতুন রাজনৈতিক দল। আরেকটি নতুন রাজনৈতিক দলের জন্ম হলো গতকাল। গত 8 মাসে বাংলাদেশে 26, আজকে এটা সহ সম্ভবত 27টি নতুন রাজনৈতিক দল হয়েছে। তার মানে প্রতি মাসে 3টি করে রাজনৈতিক দল হওয়ার জন্য এখন বলতে খুবই উর্বর সময়। আমরা দেখেছি কোন কোন সময় নতুন রাজনৈতিক দলের সংখ্যা বাড়ে। একটি হচ্ছে নির্বাচন আসলে পরে, এটা ভালো নির্বাচন, খারাপ নির্বাচন দুই সময় হয়। আবার যখন পাতানো নির্বাচন, খারাপ নির্বাচন এরশাদের আমলে হয়েছে, শেখ হাসিনার আমলে হয়েছে, ওই নির্বাচনগুলোর সময় কিন্তু অনেক নতুন নতুন দলের জন্ম হয়। নিকট অতীতে যদি আপনি যান, 24-এর নির্বাচনের আগে অনেকগুলো নতুন দল হয়েছে এবং এইসব নতুন নতুন দল হওয়ার পেছনে কিন্তু আপনার এই একটা রাষ্ট্রীয় সংস্থার মদত বা হাত থাকে। সোজা কথা বলি, আপনার সামরিক, বেসামরিক যেসব গোয়েন্দা সংস্থা আছে তারা পেছন থেকে এই কাজগুলো করে। 24-এর সময় আমরা স্পষ্টই জানতাম যে কোন কোন দলের পেছনে সামরিক গোয়েন্দা সংস্থা আছে বা বেসামরিক গোয়েন্দা সংস্থা আছে, তারা তাদের এই কাজগুলো করিয়ে দেয়, তাদেরকে দাঁড় করায়, নতুন নতুন শক্তি তৈরি করে, তাদের মাধ্যমে একটা ভালো নির্বাচন দেখানোর চেষ্টা করে, বা রাজনৈতিকভাবে যাদেরকে পরাস্ত করতে চায় বা যাদেরকে টিকিয়ে রাখতে চায় ওই হিসাব করে নতুন নতুন রাজনৈতিক দলগুলো তারা তৈরি করে বা তৈরি করতে সহায়তা করে। এই মুহূর্তে যে নতুন দলগুলো আসছে এই গত 8 মাসে 26-27টা, এগুলোর পেছনে ওই শক্তির কতটা ভূমিকা আমি ঠিক জানি না, কিন্তু না থাকার কোনো কারণ আমি দেখি না। আবার এখন যে একটা উর্বর সময় তৈরি হয়েছে, যে কেউ চাইলে রাজনৈতিক দল করতে পারে, সবাই করছে। এবং যারা রাজনৈতিক দল করছে, ধরেন এনসিপি ছাড়া এই যে 26-27টা দল বললাম, বাকি কয়টার নাম আপনি বলতে পারবেন? আমজনতা, আমজনতা, আজকে হয়েছে জনতা, এরকম 2, 4, 5, 10টা নাম আপনারা বলতে পারবেন। বাকিগুলো কারা নেতৃত্বে আছে, তাদের অফিস কোথায়, তাদের সাথে কর্মী সমর্থক কতজন আছে, সারা দেশে তাদের লোক আছে কিনা, তাদের পরিচয় কি, যারা নেতৃত্বে আছেন আমরা জানি না। এখন সবশেষ দলটি নিয়ে বলি, এই দলের সভাপতি হচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি চিত্রনায়ক হিসেবে বহু বছর ধরে পরিচিত, জনপ্রিয়।
তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে থাকার কারণে তিনি পরিচিত। তার চেয়ে বেশি পরিচিত নিরাপদ সড়ক আন্দোলন করছেন তিনি বহু বছর ধরে। ফলে এই লোকটার একটা সামাজিক পরিচিতি, মর্যাদা, গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা আছে। তাকে দলের প্রধান করা হয়েছে, ভালো কথা। কিন্তু তিনি রাজনীতিতে কতটা ভালো করবেন, নিরাপদ সড়ক আন্দোলন এটা একটা সামাজিক কাজ, তারপরে বাকিটা তার পেশা, আপনার অভিনয়। তো রাজনীতিতে এসে কতটা কি করবেন আমি ধরে নিচ্ছি, বা ধারণা আমার, যে ওনাকে মাথায় রাখা মানে একটা গ্রহণযোগ্য জনপ্রিয় লোক, বহু বছরের, উনি মাথায় থাকলেন। তাহলে মূল ব্যক্তি হচ্ছেন মহাসচিব, যিনি আমাদের শওকত ভাই, আমার আপনার সবার পরিচিত, আমাদের প্রিয় শওকত ভাই। শওকত ভাই তো বহু বছর ধরে নানান সংগঠনের নেতৃত্বে ছিলেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্বে ছিলেন একাধিকবার, তিনি বিএফইউজের নেতৃত্বে ছিলেন একাধিকবার, তারপরে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হলেন, বিএনপির আপনার উপদেষ্টা হলেন, ভাইস প্রেসিডেন্ট হলেন, তারপরে বিএনপির ভিতরে তাকে নিয়ে একরকমের সমস্যা তৈরি হলো, তাকে শোকজ করা হলো, তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন। তারপরে আপনার যে কবি ফরহাদ মজহারকে নিয়ে তিনি আরেকটি দল তৈরি করার চেষ্টা করলেন, ইনসাফ পার্টি, সেটিও হালে পানি পায় নাই। তখন বলা হয়েছিল যে ইনসাফ পার্টির তৈরির পেছনে কোন শক্তি, তারা কি আছে। এখন আবার একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে, এখন তিনি আরেকটা দল করলেন। তিনি আছেন, ইলিয়াস কাঞ্চন আছেন, গোলাম সারোয়ার মিলন আছেন, আরও অনেকে আছেন দেখলাম। আবারও সেই 5 তারকা হোটেলে সেই দলের যাত্রা শুরু। এই দল কতটুকু জনসমর্থন পাবে, কত বড় দল হবে, টিকে থাকবে কিনা, কতদিন টিকে থাকবে, এই হুজুকের মধ্যে এসে আবার হারিয়ে যাবে কিনা, নাকি জনসমর্থন নিয়ে দীর্ঘদিন থাকতে পারবে, এগুলো আমরা দেখব আগামীতে। কিন্তু এখন যে রাজনৈতিক দলগুলো হচ্ছে, এখানে উর্বর সময়ের একটা বড় উপাদান কি জানেন? এখন ভারত বিরোধিতা একটা বড় উপাদান। আপনি যে কোনো নতুন দল এসে প্রথমেই বলবে ভারত বিরোধিতার কথা, তারপরে বলবে এই অভ্যুত্থানের কথা, তারপরে বলবে সংস্কারের কথা। মানে এই মুহূর্তে যে বিষয়গুলো অনেক বেশি জনপ্রিয়, সেই বিষয়গুলোকে সামনে এনে নতুন নতুন দল হচ্ছে। এবং যতগুলো দল এর মধ্যে হয়েছে, যাদের কথা আমি এ পর্যন্ত শুনেছি, সবার লক্ষ্য উদ্দেশ্য মোটামুটি এরকমই, একই রকমের আদর্শ। নাজমুল, রাজনীতি মানেই তো অভিনয় না, সেটা তো বটেই। তাইলে তো ইলিয়াস কাঞ্চনের সুযোগটা বেশি, মানে অভিনেতা থেকে নেতা হয়েছেন আর কি। তারপর আপনারা দেখেন যে অনেকগুলো দল হওয়ার পেছনে, সামনে যেহেতু রাজনীতি আছে, নির্বাচন আছে, সেই ক্ষেত্রে বড় বড় দলগুলোর সাথে অনেক ছোট ছোট দল হিসেবে যুক্ত থাকতে চাইবে। বড় দলের সাথে যুক্ত হয়ে, জোটবদ্ধ হয়ে আমি একটা দুটি আসন পাবো, তাদের সাথে নেতৃত্বের সমপর্যায়ে দাঁড়াতে পারবো, বসতে পারবো, এগুলো অনেকের লক্ষ্য। ফলে যতগুলো নতুন দল হয়েছে, আগে যতগুলো আছে বা কতগুলো দল এখন নিষ্ক্রিয় আছে, আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, তারা নির্বাচন আসলে কি করবে আমরা এখন জানি না। কিন্তু বাদবাকি যত দল আপনি বলেন, সব হিসাব করলে পরে আসলে দল তো আসলে গিয়ে শেষ পর্যন্ত দাঁড়ায় হচ্ছে দুইটা, যারা সক্রিয় আছে এখন, বিএনপি এবং জামাত ইসলামী। এখন এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা কি তৃতীয় দল হতে পারবে, না দ্বিতীয় দল হতে পারবে, নাকি তাদের যে স্বপ্ন প্রথম দল হওয়া, সেটি আমরা এখনই বলতে পারবো না। কিন্তু এই দলের যাত্রা হওয়ার 2 মাসের মাথায় যত রকমের বিতর্কে তারা জড়িয়েছে, তাদের কথা এবং কাজে কোনো নতুনত্ব, নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, নতুন ভরসার জায়গাগুলো দিন দিন কমে আসছে। ফলে তাদেরও ভবিষ্যৎ খুব বেশি এখনো দেখছি না, যদি তারা ঘুরে দাঁড়াতে না পারে। অনেক ধন্যবাদ। নির্বাচন কত দূর? দেখেন, এই নির্বাচনের বিতর্ক তো বহুদিন ধরে হচ্ছে। নির্বাচন, সংস্কার, ডিসেম্বর, জুন, এই জায়গায় আমি একটা কথা কয়েকদিন ধরে বলছি, আপনি খেয়াল করেছেন কিনা, ডক্টর ইউনূসের সবশেষ ঘোষণা যেটি ছিল 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, অথবা 26 সালের জুনের মধ্যে। তাহলে ডিসেম্বরের মধ্যে বলতে আমরা কি বুঝাই? ডিসেম্বর অথবা তার আগে, ডিসেম্বরে আর ডিসেম্বরের মধ্যে, ইন ডিসেম্বর আর বাই ডিসেম্বর, পার্থক্য তো আছে। এতদিন বলা হতো ডিসেম্বরের মধ্যে অথবা জুনের মধ্যে। ডিসেম্বরের মধ্যে হলে এখন থেকে 8 মাস সময় আছে, আর জুনের মধ্যে হলে এখন থেকে 14 মাস সময় আছে। তাহলে 8 মাসের মধ্যে হবে অথবা 14 মাসের মধ্যে হবে। কিন্তু কথাটা কিন্তু একটু সংশোধন করে, একটু পরিবর্তন বলতে আমি বলবো কিছুটা বিকৃত করে, ফ্যাক্ট কিন্তু ডিসেম্বরের মধ্যে ছিল কথা, এবং জুনের মধ্যে। এখন বলা হচ্ছে সরকারিভাবে ডিসেম্বর থেকে জুন। তার মানে ডিসেম্বর হচ্ছে শুরু, জুন হচ্ছে শেষ, ওই 6 মাসের মধ্যে। তাহলে ডিসেম্বরের আগে যে 8 মাস সময় আছে, এই সময়ের মধ্যে কিন্তু আর নির্বাচন হচ্ছে না। এই পরিবর্তিত বক্তব্যে তাই মনে হচ্ছে। এখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে কিনা, ডিসেম্বরে হবে না জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনে হবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। জুনে করা সম্ভব না, প্রাকৃতিক সমস্যা, তার আগে আপনার পরীক্ষা আছে, তার আগে আপনার রোজা, কি বলে, কোরবানির ঈদ আছে, তারপরে আপনার রোজার ঈদ আছে, রোজা আছে। তার মানে আগামী বছরের
ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুন পর্যন্ত এই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত না অনেকগুলো কারণে। তাহলে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে যদি ধরি, তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝে, তার মানে হচ্ছে এখানে 2.5 মাস সময়, এর মধ্যে হওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা আদৌ হবে কিনা এটা সরকারের উপর, নির্বাচন কমিশনের উপর নির্ভর করে। কিন্তু দাবি দেওয়া যেটা আমরা শুনে আসছি এতদিন ধরে, বিএনপি অনেক দিন ধরেই ডিসেম্বরের মধ্যে বলছে, জামাত ডিসেম্বর জুন কোনোটাতে আপত্তি নাই, দ্রুত হওয়ার তাগাদা তাদের ছিল না, তারা সংস্কারের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিচ্ছিল, স্থানীয় সরকার নির্বাচন তারা চাচ্ছিল, আবার ঘুরে ফিরে এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা তারা বলছে। মাঝখানে একটু পরিবর্তিত হয়েছিল, খালেদা জিয়ার সাথে লন্ডনে বৈঠক করে এসে জামাতের আমির বলছিলেন যে রোজার আগে, তার মানে মধ্য ফেব্রুয়ারির আগে, সেটা বিএনপির সময়ের কাছাকাছি আসছিল। পরদিনই কার প্রভাবে, কার ধমকে, কার ইন্ধনে, কার পরামর্শে জানি না, পরদিনই তিনি বললেন যে না, সংস্কার এবং বিচার শেষ না করে নির্বাচন না। তারপরে দুদিন ধরে আমরা শুনছি স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে। আজকেও বলেছেন জামাতের আমির, স্থানীয় সরকারের মাধ্যমে সরকারকে, নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে তারা সুষ্ঠু নির্বাচন করা সক্ষমতা রাখেন। এবং এই দাবিটি কিন্তু অনেক দিন আগে তারা করেছিল। স্থানীয় সরকার নির্বাচনের কথা মূলত বলতো এনসিপি এবং জামাত, কিন্তু অনেকদিন তারা বলে নাই। এখন এনসিপি আবার জামাত এক সুরে বলছে। আর আপনার সংস্কার এবং বিচার না হয়ে নির্বাচন না, এই কথাও এনসিপি এবং জামাত একসুরে বলছে। কিন্তু স্থানীয় সরকারের নির্বাচন তো আবার বিডি সিস্টেমে করার প্রস্তাব। এখন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে আইয়ুব খানের আমলে পরোক্ষ নির্বাচন, বেসিক ডেমোক্রেসিতে চলে গেছে। এটাতে অনেকে মানছে না, কেন পরোক্ষ নির্বাচন হবে, সরাসরি নির্বাচন কেন হবে না, সেই বিতর্ক তো আছে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন নাকি গণপরিষদ নির্বাচন, এই তিনটা নিয়ে বিতর্ক অনেকদিন হয়েছে। এরপরে কিন্তু একটা জায়গায় চলে আসছিল যে জাতীয় নির্বাচন নিয়ে, এবং সেটা কবে নাগাদ, ডিসেম্বর নাগাদ না জুন নাগাদ। এখন আবার কিন্তু স্থানীয় সরকারটাকে এর মধ্যে ঢুকিয়ে, তার মানে দাবিটাকে আবার একটু অন্য দিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে। সব কিছু মিলিয়ে আমি জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানান বাস্তবতায় আমার মনে হয় না যে এই ডেডলাইনের মধ্যে নির্বাচন করতে পারবে বা করবে কিনা, বা এমন পরিস্থিতি তৈরি হতে পারে তখন হয়তো নির্বাচনের চেয়ে সেই বিষয়গুলো অনেক বড় হয়ে দেখা দিতে পারে জাতীয়ভাবে, দেশের স্বার্থে। সেখানে হয়তো নির্বাচনের আলোচনা হয়তো পিছিয়েও পড়তে পারে। অনেক ধন্যবাদ নাজমুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।